এই জানিস তুলি, আমি যখন কলেজে আসছিলাম তখন রাস্তায় একটা ছেলের সঙ্গে আমার দেখা হলো। ছেলেটাকে দেখে মনে হলো ও ভীষণই বড়লোক, আর দেখতেও কিন্তু খুবই হ্যান্ডসাম। উফ, তুই সত্যিই পাল্টাবি না বল? রাস্তায় বেরোলেই তো তুই শুধু ছেলেদেরকেই দেখতে থাকিস। তা ছেলেটা যে বড়লোক তুই কি করে বুঝলি? ছেলেটার গায়ে কি লেখা ছিল যে ও বড়লোক? আরে ধ্যাত, ছেলেটা BMW কার চালাচ্ছিল, আবার হাতে ছিল আইফোন। এসব দেখেই তো বোঝা গেল ছেলেটা ভীষণই বড়লোক। কিন্তু ব্যাপার হচ্ছে আমি ছেলেটার সঙ্গে কথা বলার সুযোগ পেলাম না। ইস, একবার যদি ছেলেটার সঙ্গে কথা বলতে পারতাম রে, তাহলে আমি ওর ফোন নাম্বারটা চেয়ে বসতাম, কারণ আমার বড়লোক ছেলেদের ভীষণ পছন্দ। দেখ, রাস্তাঘাটে যারা এরকম গাড়ি নিয়ে দামি দামি ফোন নিয়ে ঘুরে বেড়ায় তারা কিন্তু মোটেই ভালো নয়। তারা সবসময় মেয়েদেরকে শুধু নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করে। তাই আমার মনে হয় এসব থেকে দূরে থাকাই ভালো। আরে দূর, আমি ফাঁদে পড়তে যাব কেন? আমি তো নিজে ছেলেটাকে ফাঁদে ফেলতে চাই। একবার যদি কোনো রকমে ওকে ফাঁসিয়ে বিয়ে করে নিতে পারি, তাহলে লাইফ একেবারে সেট হয়ে যাবে। পড়াশোনা করারও প্রয়োজন পড়বে না। আর আমার বাবা মা তো বলেই দিয়েছে আমার বড়লোক পরিবারেই বিয়ে দেবে। তাই আমি এখন থেকেই ছেলে পছন্দ করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই কর, কিন্তু আমার মনে হয় যখন সঠিক সময় হবে তখন জীবনে সঠিক মানুষ চলে আসবে। আর তাছাড়া আমি আমার বাবা মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করতে চাই। সে বড়লোক হোক কিংবা গরিব, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করি না। আচ্ছা আচ্ছা, তুই এবার জ্ঞান দেওয়া বন্ধ কর তো। আমার এসব জ্ঞান কিন্তু একদমই পছন্দ নয়। আজকাল টাকা ছাড়া এই দুনিয়াতে কিছুই হয় না, বুঝেছিস? তুই কবে যে বুঝতে শিখবি? লিপিকা এবং তুলি দুই বন্ধু একই কলেজে পড়াশোনা করে, আর তারা দুজনে একে অপরের প্রিয় বন্ধু হলেও তাদের দুজনের মধ্যে চারিত্রিক গুণগত পার্থক্য ছিল। লিপিকা খুবই চালাক চতুর মেয়ে ছিল এবং তার টাকা পয়সার প্রতি আলাদাই লোভ লালসা ছিল। তাই সে সবসময় বড়লোক পরিবারে বিয়ে করার স্বপ্ন দেখত, যাতে সারাটা জীবন সে বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারে। কিন্তু তুলি ছিল একেবারে লিপিকার বিপরীত। তুলি সবসময় খুবই সাধারণ ভাবে জীবন কাটাতে পছন্দ করত, আর সে কখনোই টাকা পয়সার প্রতি লোভ লালসা করত না। তার যতটা আছে, যতটুকু আছে, তাতে সে সবসময় নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করত। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন, এই একটা দারুণ খবর আছে রে তুলি। তোকে আমি কদিন আগে একটা ছেলের কথা বলেছিলাম না, BMW কার, আইফোন। আমি ওই ছেলেটাকে ফাঁসিয়ে নিয়েছি, আর ওই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমার বাবা মা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে ছেলেটা অত্যন্ত বড় লোক। আমার বাবা মা তো খুব খুশি। আমার ফাইনাল সেমের পরীক্ষা শেষ হলেই রাজেশের সঙ্গে বাবা মা বিয়ে দিয়ে দেবে। উফ, সত্যি আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি। তাই নাকি? বাড়িতে জানিয়ে তুই ভালোই করেছিস। যাক, কাকু কাকিমা অন্তত খোঁজ খবর তো নিয়েছে। বাবা মায়ের সিদ্ধান্ত কখনো ভুল হয় না। তবে তোর বিয়ে যখন ঠিক হয়ে গেছে, তাহলে এবার জামাইবাবু কেমন দেখতে আমাকে দেখা, কারণ এতদিন পর্যন্ত আমার জামাইবাবু কে হবে সেটা নিয়ে তুইও শিওর ছিলিস না। এই শুনে লিপিকা তুলিকাকে রাজেশের ফটো দেখায়। রাজেশের বাবা মা কিন্তু ভীষণ বড় বিজনেসম্যান। রাজেশ ওর বাবার সঙ্গে বিজনেস সামলায়। এই শহরে ওদের 10টা ফ্ল্যাট আছে, 5টা গাড়ি আছে। আর রাজেশের পরিবার এখন যেই বাড়িটাতে থাকে সেটা রাজপ্রাসাদের চেয়ে কম নয়। উফ, আমার তো রাজেশের সঙ্গে বিয়ে হলে আমি একদম রানী হয়ে থাকবো। এবার তুই বল, তুই তোর বিয়ে নিয়ে কিছু ভেবেছিস, নাকি সারা জীবন পড়াশোনাই করে যাবি? হ্যাঁ রে, আসলে কিছুদিন আগে আমাকেও ছেলেপক্ষ দেখতে এসেছিল। ছেলেটার নাম তুহিন। তুহিন আর ওর পরিবার খুব ভালো। ওদের সঙ্গে কথা বলার পর মনে হলো ওরা সত্যিই খুবই ভালো মানুষ। আর আমার বাবা মাও তুহিনের পরিবারকে খুব পছন্দ করেছে। এই দেখ তুহিনের ফটো। আরে ফটো দেখানোর আগে তুই এটা বলতো তুহিন কি করে? মানে তুহিনের পরিবার বড়লোক তো, নাকি ছেলেটা গরিব? ছেলেটা গরিব বলতে আমাদের থেকে ওদের পরিস্থিতি অনেকটাই ভালো। তুহিন একটা প্রাইভেট সেক্টরে 30,000 টাকা মাহিনাতে চাকরি করে। তবে তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বিশ্বাস কর। তুহিন সত্যি খুবই সৎ, সহজ সরল মানুষ। তাই আমার ওকে খুব পছন্দ হয়েছে। এ মাছি, তুই শেষ পর্যন্ত একটা গরিব পরিবারের ছেলেকেই পছন্দ করে বসলি? 30,000 টাকাতে আজকাল কিচ্ছু হয় না। শোন, এরকম ভুলভাল সিদ্ধান্ত নিস না। ওই গরিব ছেলেটাকে বিয়ে করতে হবে না। রাজেশের একটা খুব ভালো বন্ধু আছে, ওরা রাজেশের পরিবারের মতোই বড় লোক। আমি রাজেশকে বলবো ওর বন্ধুর সঙ্গে তোর বিয়ের জন্য কথা বলতে। তাহলে বিয়ের পর তুইও কিন্তু আমার মতো বড় লোক হয়ে যাবি। না রে, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, টাকা পয়সা দিয়ে আমি মানুষকে বিচার করি না।
তুহিনের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হলো, ওকে বিয়ে করলে আমি সারা জীবন সুখে থাকবো। আর আমি তো তোকে আগেও বলেছি, আমার বাবা মা আমার যার সঙ্গে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। তাই প্লিজ আমার বিয়ে নিয়ে তুই কোনো মতামত না করলেই আমি খুশি হব। আর হ্যাঁ, ডিসেম্বরের 20 তারিখে কিন্তু আমার বিয়ে। সে কি, ডিসেম্বরের 20 তারিখে তো আমারও বিয়ের ডেট ফাইনাল হয়েছে। ও গড, তাহলে আমরা দুজনে কিন্তু একে অপরের বিয়েতে এনজয় করতে পারবো না। যাক, ভালোই হয়েছে আমাদের দুজনের একসঙ্গে বিয়ে হচ্ছে, কারণ আমার বিয়ের পর যদি তোর বিয়ে হতো তাহলে আমি আমার বড়লোক বরের সঙ্গে তোদের মতো গরিব পরিবারের বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারতাম না। আর হ্যাঁ, তুই আমার কথা শুনছিস না তো? তুই দেখে নিবি, তুহিনের মতো গরিব ছেলেকে বিয়ে করে তুই কখনো সুখে থাকতে পারবি না। আমার কথা মিলিয়ে নিস। এই বলে লিপিকা সেখান থেকে চলে যায়, কিন্তু তুলি লিপিকার কথাই কিছু মনে করে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। আর লিপিকা এবং তুলি দুজনের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর একই দিনে দুজনের বিয়ে হয়ে যায়, যেখানে লিপিকার বিয়ে একেবারে রাজকীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়, সেখানে তুলির বিয়ে খুবই সাধারণভাবে হয়। আর বিয়ের পর দুই বান্ধবী নিজের নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। লিপিকা তার বড়লোক রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়িতে গিয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু লিপিকার শ্বশুরবাড়ির পরিবারে কারোর ব্যবহারই ভালো না। দু একদিনের মধ্যেই লিপিকা বুঝতে পারে তার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে অহংকারী। মা, আপনি এত সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছেন? মনে হচ্ছে আপনি নিশ্চয়ই শপিং করতে যাচ্ছেন, তাই না? আমিও আপনার সঙ্গে শপিং এ যাব, কারণ দেখুন না, আপনার ছেলেকে বলছি, ও আমার সঙ্গে কিছুতেই যেতে চাইছে না। না না লিপিকা, আমি শপিং এ যাচ্ছি না, আমি আমার বন্ধুদের সঙ্গে কিট্টি পার্টিতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার বাড়িতে ফিরতে লেট হবে। ওয়াও, আপনি কিট্টি পার্টিতে যাচ্ছেন? মা, আমাকেও আপনি কিট্টি পার্টিতে নিয়ে চলুন না। আসলে আমি কোনোদিনও কিট্টি পার্টিতে যাইনি। তাছাড়া সারাদিন একা একা বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। রিম্পাও তোর বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেল। না না, আমি তোমাকে কিছুতেই কিট্টি পার্টিতে নিয়ে যেতে পারবো না। তোমাকে যদি আমি কিট্টি পার্টিতে নিয়ে যাই তাহলে আমার বন্ধুদের সামনে আমাকে অপমানিত হতে হবে, কারণ সবাই যখন জিজ্ঞাসা করবে তোমার বাবা মা কি করে, তখন তুমি কি উত্তর দেবে? আমি তো কাউকেই বলতে পারবো না যে তোমার বাবা সামান্য একজন ছোট মোটো ব্যবসা করে। নেহাত আমার ছেলে তোমার জন্য পাগল হয়ে গেছে বলে, তা না হলে আমি তো ভেবেছিলাম আমাদের বিজনেস পার্টনার মিস্টার মদন বাবুর মেয়ের সঙ্গে ওর বিয়ে দেব। এ আপনি কি বলছেন মা? আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমার বাবা ছোট মোটো ব্যবসা করে, তার মানে এই নয় যে আমি গরিব পরিবারের মেয়ে। তুমি কি মনে করো তোমার বাবা বড়লোক? তুমি একবার আমাদের সঙ্গে তোমার বাপের বাড়ির ফ্যামিলিকে কম্পেয়ার করে দেখো তো। আমরা তোমার বাপের বাড়ির তুলনায় 1000 গুণ বেশি বড়লোক। তাই আমার তো লোকজনের সামনে তোমার পরিচয় দিতেও লজ্জা লাগে। আর শোনো, আমাকে একদম মা বলে ডাকবে না, তুমি আমাকে আন্টি বলে ডাকবে। এই বলে রাসমণি দেবী সেখান থেকে চলে যায়। আর শাশুড়ি মায়ের ব্যবহারে লিপিকার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। সে ভাবতেও পারেনি অত্যন্ত বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে করার পর তাকে এরকম ভাবে অপমানিত হতে হবে। এমনকি রাজেশও বিয়ের পর লিপিকাকে একদমই সময় দেয় না। আর যেহেতু লিপিকা শ্বশুর বাড়িতে অনেক চাকর বাকর থাকে, তাই তাকে বাড়ির কোনো রকম কাজকর্ম করতে হয় না। তাই সারাদিন লিপিকা নিজের শ্বশুর বাড়িতে বসে বসে বিরক্ত বোধ করে, কিন্তু তার সঙ্গে কথা বলার মতো কেউ থাকে না। অন্যদিকে তুলি নিজের শ্বশুর বাড়িতে খুবই খুশি থাকে, কারণ প্রথম দিন থেকেই তুলি তার পরিবারের প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা পেতে শুরু করে। কি হলো বৌমা, কটা বাজে একবার দেখেছো? সকাল থেকে উঠে কাজ করতেই ব্যস্ত, এখনো পর্যন্ত কিছু খেলে না কেন? সকাল 9টা বেজে গেল আর তুমি এখনো খাবার খেলে না। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, সময় মতো না খেলে তোমার তো শরীর খারাপ করবে। কিরে টুকটুকি, তোকে বারবার বলেছি বৌদির হাতে হাতে একটু বাড়ির কাজকর্ম কর, দেখতে পাচ্ছিস না তোর বৌদি একা একা সব কাজ করছে? মা, বৌদি তো আমাকে কিছু করতেই দেয় না। বৌদি শুধু বলে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করবে। ঠিক আছে বৌদি, তুমি খাবার খেয়ে নাও, আমি ঘর মুছে দিচ্ছি। আর দুপুরের রান্নাটা আজকে আমি করব, ঠিক আছে? বৌদি, তোমার কি খেতে ভালো লাগে বলো, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আরে না না, ঠিক আছে, আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। বাড়িতে মাত্র 4-5 জন মানুষ, সেরকম তো কাজকর্ম থাকে না। আর টুকটুকি, তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করো, তবে হ্যাঁ, রান্না করতে গিয়ে যেন হাত পুড়িয়ে বসো না। আর মা, আমার না এখন একদম খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন না, আমি একটু পরে খাবো। খাবো না বললে চলবে না, টুকটুকিও যেমন তুমিও সেরকম, দুজনের কেউই সময় মতো খেতে চায় না। তোমরা দুজনে এখানে এসো, আমি তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। সব সময় খিদে নেই আর খিদে নেই। এসো এসো, এখানে বসো। কিরে টুকটুকি, তুই আয়।
এই বলে মালতী দেবী জোর করে নিজের মেয়ের সঙ্গে সঙ্গে বৌমাকেও মুখে তুলে খাবার খাইয়ে দেয়। এভাবেই তুলি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর তুহিনও তুলিকে অনেক কেয়ার করে এবং তাকে খুব ভালোবাসে, যার ফলে তুলি এরকম পরিবার পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করে। এভাবেই কিছুদিন কাটে আর দুই বন্ধু জীবন একেবারে আলাদা আলাদা গতিতে চলতে থাকে। একদিন হঠাৎ করে লিপিকা তুলিকে ফোন করে বলে, কিরে কেমন আছিস? তোর তো কোনো পাত্তাই নেই। গরিব শ্বশুর বাড়িতে তোর কেমন জীবন কাটছে তুই তো কিছুই বললি না। আসলে সামনের মাসে আমার শাশুড়ি মায়ের জন্মদিনের পার্টি আছে, ভাবলাম আমি আমার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করি, তুই কিন্তু অবশ্যই তোর বরকে নিয়ে চলে আসিস কেমন। এই বলে তুলিকা ফোন রেখে দেয়। আর দেখতে দেখতে লিপিকার শাশুড়ি মায়ের জন্মদিন চলে আসে। আর সেদিন তুলি তুহিনকে সঙ্গে নিয়ে লিপির শ্বশুর বাড়িতে চলে যায় এবং তুহিন খুবই সাধারণ পোশাক আশাক পরে থাকায় লিপিকার ভীষণ পরিমাণে খারাপ লাগে। লিপিকা, তুমি কাদেরকে বাড়িতে ইনভাইট করেছো? ওফো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো নিজেই একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই তোমার বন্ধু বান্ধবরা মিডল ক্লাসই তো হবে, এটাই তো স্বাভাবিক। তবে এখানে কিন্তু আমার গণ্যমান্য অতিথিরা আছে, তাই দয়া করে তুমি তোমার গরিব বন্ধুকে নিয়ে একটা সাইডে চলে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে লিপিকার প্রচন্ড পরিমাণে রাগ হয়, তাই লিপিকা রেগে গিয়ে তুলির সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। তোর জন্য আমার শাশুড়ি মায়ের কাছে আমাকে কথা শুনতে হলো। তুই পুরানো সস্তা শাড়ি পরে চলে এসেছিস। আমার শ্বশুর বাড়ি কত বড় লোক, তাই এখানে আসার আগে অন্তত একটা দামি শাড়ি কিনে পরতে পারতিস। তোর জন্য আজকে আমার শাশুড়ি মায়ের কাছে কথা শুনতে হলো। তা না হলে তুই জানিস আমার শাশুড়ি মা আমাকে কতটা ভালোবাসে। লিপিকার কথা শুনে তুলির ভীষণই খারাপ লাগে। কিন্তু এমন সময় রাসমণি দেবী আবার লিপিকার কাছে এসে বলে, লিপিকা, আমার বান্ধবীরা তোমার সঙ্গে দেখা করতে চাইছে, তুমি শুধু হাই হ্যালো করে চলে আসবে। খবরদার নিজের মিডল ক্লাস ফ্যামিলির ব্যাপারে কিছু বলবে না। আর হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে আবার আমার বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করনি তো? ওরা যদি এখানে আসে তাহলে সবাই সত্যিটা জেনে যাবে। সবাই জেনে যাবে তুমি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। তুমি একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর তোমার সঙ্গে আমাদের স্ট্যাটাসের কোনো মিল নেই। এই বলে রাসমণি দেবী সেখান থেকে চলে যায়। লিপিকা, তুই আমাকে বারবার গরিব গরিব বলে অপমান করিস, তাই না? কিন্তু আজকে আমি বুঝতে পারলাম সত্যি তোর চেয়ে আমার অনেক ভালো পরিবারে বিয়ে হয়েছে। কারণ আমার শ্বশুরবাড়ির পরিবারের মন মানসিকতা অনেক ভালো। ওদের কাছে বেশি টাকা না থাকলেও ওরা আমাকে যথেষ্ট সম্মান, মর্যাদা আর ভালোবাসা দেয়। কিন্তু তোর কাছে এগুলো কিছুই নেই। এদিক থেকে তুই কিন্তু আমার চেয়ে অনেক গরিব। একটা কথা মনে রাখিস, টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। এই বলে তুলি সেখান থেকে চলে যায়। আর এভাবেই কিছুদিন কাটে। তুলি সুখে শান্তিতে বসবাস করলেও লিপিকার জীবনে কিন্তু দুঃখের শেষ থাকে না। লিপিকাকে প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে অপমান সহ্য করতে হয়। এমনকি একদিন লিপিকা জানতে পারে রাজেশের বাইরে অনেক মহিলাদের সঙ্গে সম্পর্ক আছে। সেদিনের পর থেকে লিপিকার সঙ্গে রাজেশের প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা চলতেই থাকে। আর একটা সময় আসে রাজেশ লিপিকাকে ডিভোর্স দিয়ে দেয় আর তাদের বিজনেস পার্টনারের মেয়ে রুক্মিণীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এর ফলে লিপিকার জীবনে অন্ধকার নেমে আসে আর সে বুঝতে পারে টাকা পয়সার লোভ লালসা করে সে জীবনে সবচেয়ে বড় ভুল করে বসেছে। অবন্তী দেবী তার ছেলে প্রীতম এবং একটি মেয়ে শিলার সঙ্গে বসবাস করে। শিলাকে দেখতে খুবই সুন্দরী হলেও সে তার বাঁ পায়ের দিক থেকে প্রতিবন্ধী ছিল, তাই শিলা সবসময় লাঠির সাহায্য নিয়ে চলাফেরা করত। অবন্তী দেবীর ছেলে অনেক পড়াশোনা করে একটি সরকারি দপ্তরে চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর প্রীতমের মা ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজতে শুরু করে দেয়। কিছুদিন পর অবন্তী দেবী প্রীতমের সঙ্গে রাইমার বিয়ে ঠিক করে দেয়। প্রীতম ও রাইমা দুজনে দুজনকে ভীষণ পছন্দ করেছিল। প্রীতম রাইমার সঙ্গে একদিন একটি কফি শপে দেখা করতে চায়। প্রীতম, আমার ছোটবেলা থেকে মনের একটাই ইচ্ছা যে আমি আমার বিয়েতে লেহেঙ্গা পরে নতুন বউয়ের সাজ সাজবো। তুমি আমাকে একটা সুন্দর লেহেঙ্গা কিনে দেবে, ঠিক আছে? ওকে, রবিবার করে আমার অফিস ছুটি থাকে, তাহলে নেক্সট সানডে তুমি, আমি আর আমার বোন লেহেঙ্গা কিনতে যাব। তুমি তোমার বিয়ের জন্য পছন্দ মতো লেহেঙ্গা কিনে নিও, কেমন? রাইমা প্রীতমের কথা শুনে খুবই খুশি হয়। রবিবার প্রীতম তার বোন শিলা এবং রাইমাকে নিয়ে সল্টলেকের একটি নামকরা বুটিকে যায়। রাইমা নিজের জন্য খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে দেয়। শিলা ও তার হবু বৌদির জন্য লেহেঙ্গা পছন্দ করতে থাকে। বৌদি, দেখো এই রেড কালারের লেহেঙ্গাটা খুব সুন্দর,
তোমার গায়ের ফর্সা টুকটুকে রঙের সঙ্গে এই লেহেঙ্গাটা খুব সুন্দর ম্যাচ করবে। তুমি এই লাল রঙের লেহেঙ্গাটা কিনে নাও। তুমি যে লেহেঙ্গাটা নেবে বলে ঠিক করেছো সেটার থেকে এই লাল রঙের লেহেঙ্গাটা বেশি সুন্দর। এই, তুই বেশি কথা বলিস না। প্রতিবন্ধী মেয়ে একটা, জীবনে লেহেঙ্গা পরেছিস? তুই কি করে বুঝবি আমাকে কোন লেহেঙ্গাটা পরে ভালো লাগবে আর কোনটাতে ভালো লাগবে না? আমার যেটা পছন্দ হবে আমি সেই লেহেঙ্গাটাই কিনবো। তুই বেশি বকবক করিস না, ওকে? লাঠি নিয়ে হাঁটে, আবার আমাকে লেহেঙ্গা পছন্দ করে দিচ্ছে। ঠিকই তো শিলা, তুই কেন তোর বৌদির পছন্দের উপর কথা বলছিস? ওর যে লেহেঙ্গাটা পছন্দ হয়েছে ওকে সেটাই কিনতে দে না। তুই ওর পছন্দের উপর একদম কথা বলবি না। শিলা তার দাদা এবং হবু বৌদির ব্যবহারে ভীষণ কষ্ট পায়। রাইমার লেহেঙ্গা কেনা হয়ে গেলে তারা বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। বিয়ের দিন রাইমা লেহেঙ্গা পরে সুন্দর করে সাজগোজ করে। তার সুন্দর রূপ দেখে সকলেই তার থেকে চোখ ফেরাতে পারে না। রাইমা এবং প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর রাইমা তার প্রতিবন্ধী ননদের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করতে থাকে। একদিন, বৌদি, আজকে আমার প্রতিবন্ধী স্কুলে একটা নাচ গানের প্রোগ্রাম আছে। স্কুলের টিচাররা আমাদেরকে একটা ভালো ডান্স করা শিখিয়ে দিয়েছে। আমাকে তোমার বিয়ের লেহেঙ্গাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে প্লিজ? রাইমা শিলার কথা শুনে খুবই রেগে যায়। তুই প্রতিবন্ধী হয়ে আবার নাচবি, তাও আবার নতুন বউয়ের লেহেঙ্গা পরে? তোর তো সাহস কম নয় যে তুই আমার লেহেঙ্গা পরার কথা ভাবছিস। সেই বিয়ের আগে থেকে দেখছি তোর শুধু আমার লেহেঙ্গার উপরেই চোখ। হাঁটতে পারে না সে আবার লেহেঙ্গা পরে নাচবে? যা ভাগ এখান থেকে, পঙ্গু মেয়ে একটা। বৌদি, তুমি প্লিজ আমাকে এভাবে কথা শুনিও না। আমি ভালো করেই জানি আমি প্রতিবন্ধী। বারবার একই কথা বলে আমাকে এভাবে তুমি টিজ করো না। অবন্তী দেবী রাইমা ও শিলার কথা শুনে নেয়। সে তার নতুন বৌমার এমন দুর্ব্যবহারে ভীষণ পরিমাণে অসন্তুষ্ট হয়। তোমার তো দেখছি খুব মুখ নতুন বৌমা। আমার মেয়ে যদি তোমার লেহেঙ্গা পরে তাহলে কি এটা সৌন্দর্য খসে পড়ে যাবে? ও যদি পড়তে চায় ওকে লেহেঙ্গাটা পরতে দিলেই তো সমস্যা মিটে যায়। না, আমি আমার বিয়ের লেহেঙ্গা শিলাকে পরতে দিতে পারবো না। একটা শুভ অশুভ ব্যাপার আছে তো নাকি? আমার নতুন বিয়ে হয়েছে, আমি এর মতো প্রতিবন্ধী মেয়েকে নতুন বউয়ের লেহেঙ্গা পরালে যদি আমার স্বামীর ক্ষতি হয়, তাই আমি একে কিছুতেই আমার নতুন লেহেঙ্গা পরতে দেব না। বাড়িতে ছেঁড়া ফাটা জামা কাপড় থাকলে একে পরে নেচে আসতে বলুন। শিলা তার বৌদির কথা শুনে কাঁদতে কাঁদতে নিচের ঘরে চলে যায়। সে আর তাদের স্কুলের অনুষ্ঠানে যায় না। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। রাইমা প্রায় প্রতিটা কথায় শিলাকে অপমান করার চেষ্টা করত। প্রীতম তার নতুন বউয়ের সঙ্গে সবসময় তাল মেলাতো। একদিন পরিবারের সবাই মিলে বসে রাইমা ও প্রীতমের বিয়ের ভিডিওর অ্যালবাম দেখছিল। মা দেখো, রাইমাকে বিয়ের দিন লেহেঙ্গাটা পরে কি সুন্দর লাগছিল। আমার বন্ধুরা আমায় খুব হিংসা করে জানো, আমার বউ ওদের বউদের থেকে অনেক বেশি সুন্দরী বলে। তাই আমারও রাইমাকে নিয়ে খুব গর্ব হয়। নতুন বউরা যা পরবে তাতেই তাদেরকে ভালো লাগে, এতে এত অহংকার করার কি আছে? সব সময় এত সুন্দর সুন্দর বলতে নেই, সবাই সুন্দর। আমার মেয়ে শিলা কি কম সুন্দরী নাকি? ওকেও তো সাজলে গুজলে বেশ ভালোই লাগে। সেই সময় শিলা ভিডিও দেখতে আসে। সে তার হাঁটার লাঠিটা রেখে নিচের বৌদির পাশে বসে পড়ে। এই, তুই যা মাটিতে বস। এসে আমার পাশে বসে পড়লি কেন রে? তুই তো লাঠিকে নিয়ে মাটিতে বসে পড়। আমাদের বিয়ের ভিডিও অ্যালবামে চোখ লাগাতে চলে এসেছে। নিচের তো কোনোদিনও বিয়ে হবে না। আচ্ছা শিলা, তোর বিয়ে হলে তুই যদি লেহেঙ্গা পরিস তাহলে তোর বরকে তো তোকে কোলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে। শিলা তার বৌদির কোনো কথার উত্তর দেয় না। এভাবে প্রায় আরো কিছুদিন কেটে যায়। একদিন, বৌমা, আমার দিদির শরীর খুব খারাপ, আমাকে 2-1 দিনের জন্য দিদির বাড়িতে যেতে হবে। আমি শিলাকে তোমার কাছে রেখে যাচ্ছি, ওর দেখাশোনা করো কেমন? আমি জানি তোমার সঙ্গে ওর বনিবনা হয় না, তবুও আমার প্রতিবন্ধী মেয়েটার খেয়াল রেখো। বুড়ি, আমি তোর মেয়ের চাকর নাকি যে খেয়াল রাখবো? প্রতিবন্ধী হয়ে সবসময় চোখের জল ফেলে সবার কাছ থেকে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে। লাঠি নিয়ে দিব্যি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, আর বাড়ির কাজ করার সময় ওনার যত অসুবিধা। অবন্তী দেবী তার দিদির বাড়ি চলে যায়। প্রীতম তার অফিসের কাজের জন্য কিছুদিনের জন্য বাইরে চলে যায়। পুরো বাড়ি ফাঁকা পেয়ে রাইমা ভীষণ খুশি হয়ে যায়। উফ, কতদিন বন্ধু বান্ধবীদের সঙ্গে পার্টি করিনি, ড্রিঙ্ক করিনি। বিয়ের আগে অনেক এনজয় করেছি, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আর এনজয় করতে পারি না আমি। এটাই সুযোগ, বাড়িতে একটা পার্টি করি।
তাহলে বন্ধু বান্ধবরা মিলে এনজয় করতে পারবো। রাইমা তার বান্ধবী তনয়াকে কল করে। তনয়া, আমরা কতদিন পার্টি করতে পারি না বলতো? আমার বিয়ে হয়ে যাওয়ার পর কেমন সব আমরা শুকনো হয়ে গেছি। আমার শাশুড়ি আর বর বাড়িতে নেই। তুই, রোহান আর বিক্রম আমাদের বাড়িতে চলে আয়, আমরা এনজয় করব। সে তো ঠিক আছে, কিন্তু তোর বিয়ের সময় একটা পঙ্গু মেয়েকে দেখেছিলাম, মনে হয় তোর ননদ হবে। ওই পঙ্গুটা আছে বাড়িতে? উফ, আর বলিস না, পঙ্গুটা আবার থাকবে না? শাশুড়ি মা ওকে আমার ঘাড়ে ফেলে রেখে চলে গেছে। বাট তুই চাপ নিস না, ও থাকলে আমাদের খাবার সার্ভ করে দেবে আর ফ্রিতে আমাদের এন্টারটেনমেন্টও হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে রোহান আর বিক্রমকে নিয়ে তোদের বাড়িতে আসছি। এই বলে তনয়া ফোন কেটে দেয়। রাইমা তার বন্ধুদের জন্য অনলাইনে খাবার অর্ডার করে এবং তাদের বিনোদনের ব্যবস্থা করে রাখে। সে তার ননদকে এই ব্যাপারে কিছুই জানায় না। সন্ধ্যা হলে তনয়া, রোহান এবং বিক্রম পার্টি করার জন্য রাইমার শ্বশুর বাড়িতে চলে আসে। রাইমা তাদেরকে দেখে খুব খুশি হয়। তোদের কতদিন দেখিনি, আজকে আমরা জমিয়ে ফান করব। সেই কলেজে যেমন মদ খেয়ে হুল্লোড় করতাম, আজকেও তেমন হুল্লোড় করব। ইয়েস, আমরা তো হুল্লোড় করার জন্যই চলে এসেছি। চল, লেটস স্টার্ট দ্য পার্টি। জোরে জোরে মিউজিক চালিয়ে দে। রাইমা তাদের বন্ধু বান্ধবদের সাথে অনেক নাচানাচি করে এবং সবাই মিলে ভীষণ পরিমাণে মদ্যপানও করে। অনেক রাত হয়ে গেলেও তারা পার্টি থামাতে চায় না। অন্যদিকে শিলার ঘুমের ভীষণ অসুবিধা হয়। সে বাইরে বেরিয়ে আসে। বৌদি, তুমি বাড়িতে কি শুরু করেছো বলো তো? বাড়িটাকে একটা বার বানিয়ে দিয়েছো। ইস, সবার মুখ থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। এদেরকে প্লিজ নিজের বাড়ি চলে যেতে বলো, আর তুমি ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে। রাইমা শিলাকে নেশাগ্রস্ত অবস্থায় বলে, এই পঙ্গু, চুপ। তুই পার্টি বন্ধ করতে বললেই কি আমরা পার্টি বন্ধ করে দেব? এই, তুই তোর প্রতিবন্ধী স্কুলে নাচ শিখেছিলিস না? আমাদের এক্ষুনি একটা নাচ করে দেখা। আমি তোকে আমার বিয়ের নতুন লেহেঙ্গাটা দিচ্ছি, ওইটা পরে তুই আমাদের নাচ দেখাবি। রাইমা টলতে টলতে গিয়ে আলমারি থেকে তার বিয়ের লেহেঙ্গাটা এনে শিলাকে দিয়ে দেয়। শিলা কিছুতেই ওই লেহেঙ্গাটা পরে সবাইকে নাচ দেখাতে চায় না। রাইমার বন্ধুরাও তাকে অনেক জোর করতে থাকে। ওহ কাম অন, তুমি যখন এই বাড়িটাকে বার বলছো, তাহলে তুমি আমাদের সামনে নাচ দেখাতে অসুবিধা কি? যাও, লেহেঙ্গাটা পরে আমাদেরকে নাচ দেখিয়ে এন্টারটেইন করো। রাইমা ও তনয়া মিলে জোর করে শিলাকে ঘরে নিয়ে গিয়ে লেহেঙ্গাটা পরিয়ে দেয়। বৌদি, প্লিজ এমন করো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই লেহেঙ্গাটা পরবো না। আমি কিছুতেই ওই বদমাইশগুলোর সামনে নাচবো না। আমাকে ছেড়ে দাও প্লিজ। রাইমা ও তনয়া জোর করে তাকে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায়। রোহান ও বিক্রম শিলার হাত থেকে তার লাঠিটাও কেড়ে নেয়। শিলা মাটিতে পড়ে যায়। এই পঙ্গু, ওঠ ওঠ, আজ তোকে আমাদের সামনে নাচতেই হবে, না হলে সবার সামনে আমি তোর লেহেঙ্গাটা টেনে খুলে দেব, তখন বুঝবি। রোহানের কথা শুনে রাইমা, তনয়া ও বিক্রম জোরে জোরে হেসে ওঠে। শিলা কাঁদতে কাঁদতে ওই লেহেঙ্গাটা পরে সকলের সামনে নাচতে শুরু করে। সে তার বা পায়ে কোনো জোর না পাওয়ায় এবং লেহেঙ্গার ভারে বারবার মাটিতে পড়ে যায়। তবুও সবাই মিলে তাকে টেনে তুলে নাচতে বাধ্য করে। শিলা আর কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। রাইমা তখনও তার বন্ধুদের সঙ্গে মদ্যপান নিয়ে ব্যস্ত থাকে। কিছুক্ষণ পর, ভাই বিক্রম, রাইমা তো মদ খেয়ে পুরো আউট হয়ে গেছে। এই সুযোগ আমাদের বহুদিনের মনস্কামনা পূরণ হবে। চল চল। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলেছিস। রাইমার তো একদমই হুঁশ নেই। এই সুযোগে আমি আর তুই ওর সর্বনাশ করে দেব। এত সুন্দরী মেয়ে নেশা করে একেবারে সেন্স নেই। ওকে ছেড়ে দেওয়া যায় নাকি? আর ওর ননদকে যা নাচিয়েছি, পঙ্গুটার এখন আর 2 দিন জ্ঞান ফিরবে না। এই বলে রোহান ও বিক্রম রাইমার সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। এই, তোরা আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? আমার হাতে লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি বিবাহিত, প্লিজ আমাকে তোরা ছেড়ে দে। বিবাহিত? যাতে মাতাল তালে ঠিক একেবারে। আমাদের সাথে বসে মদ খাওয়ার সময় খেয়াল ছিল না যে তুই বিবাহিত? এখন তো আর আমরা তোকে ছাড়বো না। ঠিক সেই সময় শিলার জ্ঞান ফিরে আসে। শিলা কিভাবে তার বৌদিকে বাঁচাবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নতুন লেহেঙ্গার ভারে এগোতেও পারে না। সামনেই পড়ে থাকা একটা কাচের বোতল দিয়ে সে রোহান ও বিক্রমের মাথায় আঘাত করে। তারা সঙ্গে সঙ্গে মাথায় হাত চাপা দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন দৃশ্য দেখে রাইমার সব নেশা কেটে যায়। শিলা, আজকে তোর জন্য আমার এত বড় একটা সর্বনাশ হওয়ার হাত থেকে আমি বেঁচে গেলাম। আমি লোক সমাজে মুখ দেখাতে পারতাম না।
তোর দাদা আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিত, আমি তো মরেই যেতাম রে। তুই আজকে আমার মান সম্মান রক্ষা করেছিস। এভাবেই রাইমা তার ভুল স্বীকার করতে থাকে। সে পুলিশকে ফোন করে রোহান ও বিক্রমের বাজে ব্যবহারের কথা জানায়। পুলিশ তাদের বাড়িতে আসে। তারা রোহান ও বিক্রমকে ধরে নেয়। এই যে ম্যাডাম, আপনাকেও জেলে ভরে দেওয়া উচিত। একটা ভদ্র বাড়ির বউ হয়ে এত রাতে বন্ধুদের সাথে মদ খাচ্ছেন, পার্টি করছেন। ছি, আপনার মতো মেয়েদের জন্যই আজ সমাজে অন্যান্য মেয়েদের বদনাম ছড়াচ্ছে। এই বলে পুলিশ রোহান ও বিক্রমকে নিয়ে চলে যায়। শিলার সঙ্গে দুর্ব্যবহারের জন্য রাইমা তার কাছে অনেক অনেক ক্ষমা চায়। শিলা তাকে ক্ষমা করে দেয়। অবন্তী দেবী ও প্রীতম বাড়ি ফিরে আসলে রাইমা তাদেরকে সব ঘটনা জানায় এবং তাদের কাছেও সে ক্ষমা প্রার্থনা করে। প্রীতম রাইমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইলে শিলা তাকে আটকে দেয়। অবন্তী দেবী, প্রীতম ও শিলা নতুন বৌমাকে ক্ষমা করে দেয়। রাইমা তার প্রতিবন্ধী ননদকে তার বিয়ের লেহেঙ্গাটা উপহার হিসেবে দিয়ে দেয়। এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।